যাবে কিনা এই আলাপ হওয়া দরকার। কিন্তু এর মধ্যেই আরও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটা বিষয়ে, আমি আসছি সেই জায়গায়। ব্রিফিংয়ের সময় তার মাথায় একটা পানির খালি বোতল ছুঁড়ে মারা হয় এবং অদ্ভুত নিশানায়, মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয়, সেটা তার মাথায় আঘাত হানে। এবং তারপর সেটা নিয়ে যা হচ্ছে মানে ঘটনাটা অনেক বড় না, কিন্তু আবার খুব ছোটও না। আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না, করা হয়নি, কিন্তু যা হয়েছে সেটার খুব সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। কারণ তিনি তার ব্রিফিংয়ের সময়ই এই ব্যাপারে কাদেরকে তিনি সন্দেহ করেন তার অনুমান, ভিকটিম সেটা করতেই পারেন। আমরা দেখব বহু সময় যখন কোনো এখানে ফৌজদারি অপরাধ ঘটে, মারামারির ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে, তখন পুলিশ জানতে চায় যে আপনি কাউকে সন্দেহ করেন কিনা, চুরি হলে, ডাকাতি হলে, এগুলো থাকে। সো তার মতামত তিনি জানিয়েছেন এবং আমি ধারণা করি যে সাম্প্রতিক সময়ে এই ব্যাপারে যে চাপান উত্তর এবং পরস্পরকে আক্রমণ সেটা আরও বাড়বে। তার আগে কয়েকটা জরুরি কথা একটু বলে রাখা দরকার। ঢাকা শহরের রাস্তা ব্লক করে ফেলা, প্রধান উপদেষ্টার বাসার কাছে চলে যাওয়া, জগন্নাথ ইউনিভার্সিটি তাদের কিছু দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন, সরকার সেটা করব এসব করতে করতে করছে না। তারপর তারা যমুনার দিকে রওনা হলেন এবং তারা খানিকটা চলে যেতে পারলেন এবং শেষ পর্যন্ত অনেক দূর যেতে পারলেন না। কারণ আমি এভাবে বলি, বরং আমি সেদিন একটা টকশোতে কাল রাতে বলছিলাম যে তাদের একজন হাসনাত আবদুল্লাহ নেই তো, মানে হাসনাত আবদুল্লাহর জন্য সব পথ অবারিত, তিনি নিয়ম ভাঙতে পারেন, কিন্তু এনাদের তো একজন হাসনাত আবদুল্লাহ নেই। ফলে পুলিশ তাদের উপরে হামলা করে, নানান রকমভাবে টিয়ার গ্যাস, জল কামান, আহত হয়, অনেকে হসপিটালে যায়। টু সাম এক্সটেন্ট এই ধরনের ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে এটাই হয়তো হবার কথা ছিল, কিন্তু ওই যে বললাম পথ তো তাদেরকে দেখানো হয়েছে। জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের সেই বিখ্যাত বাক্যটা নিয়ে অনেক দিন বলেছি, ব্যবহার করেছি, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। হাসনাত আবদুল্লাহরা মোর ইকুয়াল, তারা শেষ বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী ভাঙতে পারেন এবং তার জন্য খুব জোর জবরদস্তিও না, মোটামুটি ছেড়ে টেড়ে দেওয়া হয়, তারপরে শাহবাগে যেতে পারেন, শাহবাগ ব্লক করতে পারেন। কিন্তু সবার আবার অত সৌভাগ্য হয় না। এই যে জগন্নাথের স্টুডেন্টদের উপরে হামলা করা হলো এবং যারা মাহফুজ আলমকে আমরা দেখলাম, তিনি আর এটা চলো চলো যমুনা চলো এই স্লোগান দিয়ে নাকি আর এইভাবে চলে যাওয়া যাবে না। অ্যান্ড হি গট সো সারপ্রাইজ যে এত দূর থেকে রাস্তা দিয়ে কিভাবে তারা এসে হাজির হলেন। আমি তার বক্তব্যটা শুনছিলাম এবং তিনি বেশ কঠোর নির্দেশনা দিয়েছেন। আমি মনে করি নির্দেশনাগুলো কঠোর হওয়া দরকার। গতকাল রাস্তায় যেভাবে জ্যাম তৈরি হয়েছে, আমরা না জেনে বলতে পারি কত অসুস্থ রোগীর সমস্যা হয়েছে, সংকট হয়েছে। একটা ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়েছে, আমরা হয়তো দেখেছি, শাহবাগীয় পরে ডিপ্লোমা নার্সরা রাস্তা যখন ব্লক করে, মানে দাবি কোনো বিষয় না, কেমন দাবি সেটা বিষয় না, দাবি একটা করে ফেললেই হবে এবং সরকারকে যদি চাপ প্রয়োগ করা যায় সেটার ধরে ফলাফল পাওয়া যেতেও পারে। কারণ দীর্ঘদিন থেকে এটা কাজ করেছে, এমনকি সাম্প্রতিক সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও সরকারকে চাপ দিয়ে কাজটা যেহেতু করানো গেছে, সো পথ তো দেখানো গেছে এবং এর আগেও একই ঘটনা ঘটছিল। যেমন একটা মর্মান্তিক ভিডিও, একটা ইয়াং কাপল, হাজব্যান্ড ওয়াইফ, উদ্ভ্রান্তের মতো, উন্মাদের মতো বলছেন তার বাচ্চাটা মারা যাচ্ছে, এই জামে আটকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাকে যেতে ব্যবস্থা করার জন্য। এটা আমরা দেখলাম, তাই আমরা অনেকে শেয়ার করলাম, দুঃখ পেলাম, কাঁদলাম। কিন্তু এই ঘটনা তো প্রচুর ঘটে যখন এখানে বা যে কোনোখানে যখন রাস্তা ব্লক করে, বিশেষ করে কিছু কিছু রোগীর ক্ষেত্রে টাইম ইজ লাইফ। হার্ট অ্যাটাকের রোগী, জাস্ট সাম মিনিটসের এদিক সেদিক একটা রোগীর জীবন বাঁচাতে বা তাকে শেষ করে দিতে পারে। কোনো কারণে প্রফিউজ ব্লিডিং হচ্ছে, কোনো রোগের কারণে ইন্টারনাল ব্লিডিং অথবা অ্যাক্সিডেন্টের কারণে এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে। জাস্ট মিনিট ডিসাইড করে একটা মানুষের জীবন থাকবে কি থাকবে না, তিনি বাঁচবেন কি মারা যাবেন। ট্রুলি তাই, জাস্ট হসপিটালে যাওয়ার সাথে এদিক সেদিকের মধ্যে এটা হয়ে যায়। অ্যাকিউট অ্যাজমা, খুব অল্প সময় মরে যেতে পারে মানুষ যদি সিভিয়ার অ্যাজমার অ্যাটাক হয়। সাধারণ গাড়িতে যাচ্ছেন, হসপিটালে গেলে অক্সিজেন দিয়ে অন্যান্য ব্যবস্থা নিয়ে তাকে বাঁচিয়ে ফেলা যেত। এসব ঘটনা ঘটছে, এসব বর্বরতা ঘটছে আমাদের সমাজে দীর্ঘদিন থেকে এই ইন্টারিমের সময়। এবং একটা কথা রিপিটেডলি বলেছি, সরকারকে বুঝতে পারতে হবে, সরকার প্রশাসক, তাকে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হবে। যে কোনো কিছু দিয়ে রাস্তা ব্লক করে ফেলা যাবে না। তিতুমির কলেজ একবার তাদের ভার্সিটি করা নিয়ে দফায় দফায় এই কাজ করতে গিয়ে বহু জনভোগান্তি তৈরি করেছে। কিন্তু ওই যে বললাম, কাউকে আমি করতে দেব, কাউকে দেব না।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য হাসনাত আব্দুল্লাহ চলে যেতে পারেন, এটা স্টেট না, এটা স্টেট না। একটা স্টেটে হাসনাত আব্দুল্লাহ না আর কেউ যে আইনটা আছে যে এই ব্যারিয়ার, এই ব্যারিকেড ভাঙা যাবে না, ভাঙা যাবে না। আর শুধু যমুনার এত কাছে গিয়ে তারা জমায়েত করেছেন, অত কাছে দূরেই থাকুক, অত্র এলাকাতে যে কোনো জমায়েত নিষিদ্ধ করে পুলিশের নতুন করে প্রজ্ঞাপন দেয়া আছে। একটা স্টেট আইনে চলে এবং আইন সবার জন্য সমান। শুনতে অদ্ভুত শোনায়, হাস্যকর শোনায়, কেতাবি শোনায়, কিন্তু এটা যে করবে না সেটা স্টেট থাকবে না। তখন স্বাভাবিকভাবে যেটা হয়, তখন দেখছে যে হাসনাত আব্দুল্লাহরা যেতে পারছেন, বল প্রয়োগ করে তার দাবি আদায় করতে পারছেন, তাহলে জগন্নাথের দাবি লজিক্যাল বা ইলজিক্যাল আমি ডিবেটে ঢুকছি না। আমার কাছে তিনটার মধ্যে অন্তত একটা দুটো বেশি লজিক্যাল মনে হয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু ডিপ্লোমা নার্সেসদের যে দাবি আমার লজিক্যাল মনে হয়েছে, তিতুমির কলেজের যে দাবি, আমি সবগুলোকে ইলজিক্যাল দাবি মনে করি। বহু দাবি নিয়ে জাস্ট এসে রাস্তা ব্লক করে ফেললেই হয়। কিন্তু তারা দেখেছেন লজিক্যাল ইলজিক্যাল প্রশ্ন না, এটা এখন বল প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, চাপ প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, করলেই এটা করা যায়। সো এটা হবে না কেন? এজন্যই কাউকে ঠ্যাক দিয়ে কোনো কিছু করতে দেয়া সরকারের দিক থেকে একেবারেই অনুচিত হয়েছে। সুতরাং সরকার সাফার করছে। এখন চলো যমুনায় চলো, যাওয়া যাবে না কেন? সবার কি গণতান্ত্রিক অধিকার নাই? আমরা যদি মাহফুজ আলমকে জিজ্ঞেস করি, নাকি হাসনাত আব্দুল্লাহ আপনাদের সাথে সহযোদ্ধা ছিল ওই সময় এবং এনসিপি ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য গভর্নমেন্ট, আমরা মনে করি সে কারণে হাসনাত আব্দুল্লাহ বা এরকম কাজ যারা করবেন তাদের জন্য এটা সহি? প্রশ্ন আমরা করতেই পারি। যাই হোক, যারা মাহফুজ আলমের উপরে যে ঘটনাটা হয়েছে খুবই অ্যালার্মিং। আমরা দীর্ঘদিন মানে বেশ কিছুদিন থেকে, উনি অবশ্যই পুরো 8 মাস নিজে যে টার্গেটেড হয়েছেন সেই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন থেকে তার উপরে এই আক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এবং তার ভাষ্যে তিনি শিবির বা জামায়াতকে দায়ী করেছেন। এটা আমি বুঝেছি, আমি বলছি না উনি সেটা বোঝানোর চেষ্টা করেছেন। তিনি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, তিনি সাংবাদিক এবং প্রশাসনকে খুঁজে বের করতে বলছেন, কিন্তু তার ইঙ্গিতটা ওই দিকে ছিল। কনটেক্সট অবশ্য তাই বলে। কনটেক্সটটা এই কারণে বলছি, তার সাথে শিবিরের উনি 71-কে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন, কোথাও জামাত শিবির উল্লেখ ছিল না। রাজাকার, স্বাধীনতা বিরোধিতা এগুলো ছিল। কেন যেন জামাত শিবিরের লোকজন খেপে গেল, তার বিরুদ্ধে কথা বলতে থাকলো। তারপর তিনি একটা স্টেটাস দিয়েছেন যেটা মুছে ফেলেন। আমি কোনো একটা টক শোতে বলেছি যে সেটাতেও জামাত শিবির উল্লেখ ছিল না, এটা ভুল হয়েছে, শিবির উল্লেখ ছিল। আমি আবার দেখলাম কেউ একজন আমাকে কমেন্ট করে এটা ধরিয়ে দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। তো পরে যেটা হলো, শিবির সামষ্টিকভাবে তার উপরে আক্রমণ করতে শুরু করলো, তাকে ভারতের দালাল ট্যাগ দিতে শুরু করলো এবং আরও ভয়ঙ্কর। এবং একটা মাদ্রাসা, যে মাদ্রাসাটা শিবিরের খুবই শক্তিশালী বা স্ট্রং হোল্ড আছে বলে বিশ্বাস করা হয়, তামিরুল মিল্লাত মাদ্রাসা, সেই মাদ্রাসায় একটা গরুর গায়ে মাহফুজ আলম লিখে তাকে জবাই করা হয়েছে। এগুলো খুব অন্যায়, বিভৎস, প্রতীকী হলেও খুবই বিভৎস চর্চা এগুলো। ফলে যারা মাহফুজ আলমের ওপরে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং শিবির আক্রমণ করতে পারে বডিলি, আমি এটা মানে সবাই পারে, আমি বলছি না কোনো সংগঠন পারে না, সবাই পারে, কিন্তু শিবির যে ভাব ধরে, তার ইসলামী ছাত্র শিবির তারা পারে, এটা আমি জানি, আমি দেখেছি। আমি বহুবার বলেছি, আমি চিটাগংয়ে যে কলেজে পড়েছি আমি খুব কাছ থেকে শিবির দেখেছি। বন্ধু বান্ধবরা যারা চিটাগং ইউনিভার্সিটিতে পড়েছে তারা জানেন। এবং তাদের এই আচরণের একটা বহিঃপ্রকাশও খুব চমৎকারভাবে কমেন্ট বক্সগুলোতে দেখবেন। আমি যখনই জামাত শিবির নিয়ে কোনো রকম কোনো সমালোচনা করি, আমার সমালোচনা করার রাইট আছে, আমার সেই সমালোচনা ভুলও হতে পারে, কিন্তু কেউ সমালোচনার জবাব দেবেন না, স্রেফ গালিগালাজ করবেন। আঘাত করার পর্যন্ত আহ্বান আছে আমার মন্তব্যে যখন আমি এই ধরনের ভিডিও করি। সুতরাং যারা এটা দিতে পারেন তারা এটা করতেই পারেন, খুবই পারেন, এবং একটা ভীতি তৈরির চেষ্টা তারা করতে পারেন যে তাদের বিরুদ্ধে দাঁড়ালে কিন্তু বিপদ আছে, কারণ এখানে অনেক বড় কিছু ঘটে যেতে পারত। আমি আবারও বলছি, আমি বলছি না এটা শিবিরই করেছে, এটা অন্য কেউ করে থাকতে পারে, সেটা আমি যাচ্ছি না, কিন্তু জনাব মাহফুজ আলম যে এটাকে দায়ী করছেন সেটা করার সম্ভাবনা যে তাদের আছে সেটা আমি উড়িয়ে দেই না, সত্যিই উড়িয়ে দেই না। কিন্তু যে ঘটনাটা ঘটলো, যদি তারা করে নাও থাকেন, যেন মাহফুজ আলম যে কনটেক্সটের মধ্যে আছেন তার তো এটা মনে করারই কথা। তিনি তো দেখেছেন তাকে নিয়ে কি করছে না করছে, যে স্ট্যাটাসটা দিয়ে তিনি মুছে ফেললেন, তার আগে তো তার ঘটনা ঘটেছে, তারপরে মিথ্যা আরোপ করা হয়েছে। আমি তো এটা নিয়ে ভিডিও করে দেখিয়েছি যে তিনি নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেটা নিয়ে ইভেন তার সহকর্মী অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ল্যারিফাই করতে হয়েছে। তো এগুলো করে তো তার উপরে আক্রমণ, এমনকি তার স্ট্যাটাসে দেখা গেছে তার পরিবারের উপরও আক্রমণ করা হয়েছে। আমি দেখিনি কি হয়েছে, আমি তার স্ট্যাটাস দেখে বুঝলাম উনি মেজাজ হারিয়েছেন। এই মেজাজ হারানোর বিরুদ্ধেও আমি কথা বলেছি, কিন্তু কনটেক্সটটা তো তৈরি আছে, সুতরাং এই আঘাত তার উপরে আসতে পারে এবং এটা একটা নতুন মাত্রা যুক্ত করলো, যেটা মাহফুজ আলমের সাথে
জামায়াত শিবিরের, কারণ এটা নিয়ে বলছি আমি আসলে ওনাকে এনসিপির মানুষ মনে করি, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি। টেকনিক্যালি নন, তিনি সরকারে আছেন, দলের সাথে কোনো যোগাযোগ আছে বলে আমরা প্রকাশ্যে জানি না, কোনো পদ নেই, তারপরে বলছেন আমি বলছি। সো এনসিপির যে একটা এক্সটেন্ডেড ডিবেট এবং ফাইট শুরু হয়েছে জামায়াতের সাথে, অন্তত ভিজিবল যেটা আমাদের সামনে, সেটার একটা নতুন ডাইমেনশন যুক্ত হলো। আমরা এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখি, সরকারকে আসলে সতর্ক হতে হবে। এটা জামায়াত শিবির করুক বা আওয়ামী লীগ ঢুকে করুক বা সাধারণ কেউ করুক, এই দেশটায় এখন আসলে অর্ডার পুনঃস্থাপন করা জরুরি। উপদেষ্টাদের ব্যাপারে যথেষ্ট নজরদারি করা দরকার, তাদের নিরাপত্তা আরও নিশ্চিত করা দরকার। এবং মাহফুজ আলম, আমি তাকে নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, আমি তার ব্যাপারে তার অনেক কিছুতে ক্রিটিক্যাল থাকলেও তার এই অবস্থানগুলো যেগুলো উনি বক্তব্যে দিচ্ছেন, বাক্যে দিচ্ছেন, তার সে রাইট আছে। সে একই জিনিস এখন পাল্টা বাক্যের লড়াই হবে, পাল্টা ডিবেট হবে, সেই জিনিসগুলোই দেখতে চাই। গণতান্ত্রিক সমাজ মানে সেটা। সুতরাং আমরা তার কথার জবাবে বোধগম্য, কিন্তু তাদের এটা পরিপ্রেক্ষিতে তাদের মাঝে মাঝে যে প্রতিক্রিয়া, এটা ইত্রামের পর্যায়ে পড়ে। সেরকম একটা ইত্রামও আমরা দুদিন আগে দেখেছি। বোধগম্য কারণেই তাদের গা জ্বলবে, কিন্তু এটা স্বাধীন বাংলাদেশ এবং শেখ হাসিনার পতন মানে এই না এখানে মুক্তিযোদ্ধাকে নিয়ে তাদেরকে ডেমোনাইজ করে, তাদেরকে আন্ডারমাইন করে যে কোনো কিছু করা যাবে। সরি, ঘটনাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে পুলিশের আয়োজিত একটা সুধী সমাবেশে। আমি একটা ভিডিও পাওয়া যায়, আমি পেলে ভিডিওটা মন্তব্যে দিয়ে দেবো। আমি প্রথম আলো থেকে নিউজটা পড়ছি, ওখানে তাদের রিপোর্টার ছিলেন, তিনি সেখানে বলছেন মুক্তিযোদ্ধাকে বক্তব্য দেওয়ার সময় থামিয়ে দিয়েছেন। কি হয়েছে? বক্তব্য দিচ্ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম। তাকে বাধা দিয়েছেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। হেজিপেজি মানুষ নন, নায়েবে আমির এবং সংসদ সদস্যও ছিলেন তিনি। এই আইনশৃঙ্খলা নিয়ে একটা সুধী সমাবেশ হয়েছিল, সেখানে ঘটনাস্থল থেকে দেখা যায় বক্তব্য দিতে গিয়ে 1971-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গে 2024 সালের 5 আগস্টকে না মেলানোর আহ্বান জানান মোহাম্মদ তরিকুল ইসলাম। এ সময় সামনের সারিতে বসা জামায়াত নেতা লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন, চিৎকার করে প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন। এ সময় আরও কেউ চেঁচামেচি শুরু করেন, একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন। এই সময় পুলিশের এক সদস্যকে তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায়। মানে আমরা খেয়াল করছি জামায়াতের চেঁচামেচির কারণে পুলিশ যিনি বক্তব্য দিচ্ছিলেন তার কাছ থেকে মাইক্রোফোন নিয়েছে এবং পুলিশ ওই জামায়াত নেতার শোরগোলকে প্রাধান্য দিয়েছেন। তরিকুল আলম বলেন, আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেওয়া হলো না, আমার বক্তব্য শেষ করতে দেওয়া হলো না বলে তিনি অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা লতিফুর রহমান ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, উনি 5 আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দেয়, এর প্রতিবাদ জানিয়েছি। তারপরে যিনি বক্তৃতা মুক্তিযোদ্ধা তিনি বলছেন, আমি কোনো দলের লেজুর ভিত্তি করি না, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধের কথা বলবোই, তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না, যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করি। তিনি এগুলো বলতে পারেননি বলেছেন। মানে ব্যাপারটা হচ্ছে 71কে 24 দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা আছে। আচ্ছা, এই যে আমিও বলছি 71-এর সাথে 24কে মেলাবেন না। জামাত আপনারা এখন কি করবেন আমি খুব ভালো মতো জানি, আপনাদের চরিত্র আমার জানা আছে, আমার কমেন্ট বক্সে কি হবে জানি, কোনোদিন সামনাসামনিও অনেক কিছু হতে পারে না। আমিও মনে করি 71 সাথে ব্যাপ্তিতে, ইন্টেন্সিটিতে, আত্মত্যাগে 71-এর সাথে 24-এর কোনো তুলনা হয় না, নো ওয়ে। কিন্তু আমরা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি, এটাকে আমি এই আবেগটাকেও আমি সম্মান করি এবং 24-এও আমি 24কে রাদার মনে করি 71-এর কন্টিনিউয়েশন। কারণ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে স্বপ্নে আমাদের মুক্তিযুদ্ধ আমরা করেছিলাম, সেটা যেখানে যেখানে বাধাগ্রস্ত হবে সেখানেই এটা আবার আমরা লড়াই করব। আমরা 90-তে এরশাদের বিরুদ্ধে যখন লড়াই করেছিলাম সেই কারণে করেছিলাম, 24-এ শেখ হাসিনার বিরুদ্ধে করেছিলাম। সো ইটস অ্যান এক্সটেনশন আমাদের 71-এর যে লড়াই সেটার। আর 71-এর লড়াই শুধু 71-এর যুদ্ধ না, 47-এর পর থেকেই আমাদের এই লড়াই শুরু হয়েছে। অবশ্য 47 বলায় মনে পড়লো, তখনও এই জামায়াতে ইসলামী ভারতের পক্ষে ছিলেন, পাকিস্তান তৈরির পক্ষে ছিলেন না। 86 সালে তারা যখন এরশাদের বিরুদ্ধে লড়াই করতে, সাথে নির্বাচন করতে গেছেন হাসিনাকে নিয়ে, তখনও ইনসাফের লড়াইয়ে কোনো দল মাঠে ছিল, বিএনপি ছিল, আরও বেশ কিছু লোকজন তাদের সাথে ছিল। সুতরাং এই এরশাদের বিরুদ্ধে লড়াইটাও ইনসাফের লড়াই, যখন তারা এরশাদের পক্ষে গিয়েও হাজির হয়েছিল একটা সময়।
তো 24 71-এর এক্সটেনশন, কিন্তু যে কোনো বিবেচনায় 24-কে 71-এর সাথে তুলনা করে 71-কে রিপ্লেস করা, 24-এ সব আছে, এই 24-এর ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ চলবে, তৈরি হবে, সব হবে, ফালতু কথা। জামাত এটা চায়, কারণ তারা 71-এ কি করেছিল আমরা জানি। আমি প্রায় এটা বলি, তাদের বিরুদ্ধে প্রচুর ফৌজদারি অপরাধের সাথে যুক্ত থাকা এবং কোলাবোরেট করার অভিযোগ আছে, এবং আমরা এই দেশে এখনো ওই সময় দেখা মানুষরা বেঁচে আছে জামাতেতে ইনভলভ ছিল কিনা, জামাতের প্রচুর নেতা ইনভলভ ছিল কিনা সবাই জানে। আমি তাত্ত্বিকভাবে বলেছি, এটা আমি সরিয়েও রাখি, যদি তর্কের খাতিরে সরিয়েও রাখি। সেটা হচ্ছে নৈতিকভাবে পাকিস্তানকে এইভাবে, পশ্চিম পাকিস্তানেরা যেভাবে পাকিস্তানকে একত্রে রাখতে গিয়েছিলেন সেটাকে তারা সমর্থন দিয়েছিলেন, বলেন পলিটিক্যালি এবং এথিক্যালি। আমি প্রায় বলি 25শে মার্চের আগ পর্যন্ত এই কাজটা আপনি করতেও পারেন। এরপর তারা যেভাবে এই দেশের জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছে, যেভাবে যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন, হত্যা, লুণ্ঠন এবং ধর্ষণ করার মাধ্যমে একটা জাতিগোষ্ঠীকে অপ্রেস করে তার দেশকে একত্র রাখতে চেয়েছিলেন, নৈতিকভাবেও সেটাকে সমর্থন করা যায় না, নৈতিকভাবেও যায় না। সে জামাত আস্ফালন করছে এখন এই দেশের মাটিতে বসে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কিছুদিন আগে এক টকশোতে এনসিপির একজন নেতা এভাবে বলছিলেন যে আওয়ামী লীগ প্রসঙ্গে, যে তারা তো তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়নি, ক্ষমা চাইলে তারপরে তারা আস্তে আস্তে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা হতে পারে। তখন আমি অন রেকর্ড তাকে জিজ্ঞেস করেছিলাম, জামাত কি ক্ষমা চেয়েছে তাদের হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি অপরাধের জন্য? চেয়েছে? চাইনি তো। তাহলে কি জামাতের রাজনীতি করার অধিকার আছে, নাকি পুরনো হয়ে গেছে বলে আমরা এগুলো সব ভুলে যাব? একটা রিকনসিলিয়েশনের দিকে আসলে জাতিকে আসতে হয়, আমি এটা দ্বিমত করি না, কিন্তু আমরা তাদের মধ্যে কোনো রিপেন্টেন্স দেখি না। এখনো তাদের আমির বলেন, কিছুদিন আগেই বলেছেন, 71-এ যদি জামাত ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন। মানে এত বছর পরেও তারা যদি ভুল করে থাকেন বলে তাদের মনে হয়, জাস্ট নৈতিক সমর্থন ইটসেলফও যে একটা বিভৎস ভুল না, অপরাধ, এই বোধও তাদের নাই। আর তার উপরে এসব তারা করে বেড়াবেন, আর এই সমাজে যে তাদের রিকনসিলিয়েশন হবে, কিভাবে সম্ভব? তাহলে তো আওয়ামী লীগ যা করছে একেবারেই ভুল করছে না। আওয়ামী লীগ তো জামাতের তরিকায় চলছে, আমি তো তাই দেখছি। এই দুটো দলের মধ্যে তো সখ্য দেখা গেছে, 86-র কথা বললাম না, এরকম আরো সখ্য দেখা গেছে। 94 থেকে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে লড়াই করেছে, একসাথে করেছে, তো তাদের এই সখ্য আছে। একটা কথা একটু বলে রাখা দরকার, মানে জামাত তার পলিটিক্যাল ভুল করছে কিনা সে সেটা নিজে বুঝুক, সে সেটা নিজে বুঝুক। এটা করে তার কি লাভ হচ্ছে? নতুন প্রজন্মের সাথে সে কি দেখা যায়? তার যদি মনে করা হয় যে এই মুহূর্তে জেনজিরা মুক্তিযুদ্ধের কথা তেমন কিছু জানে না, এবং এটা সত্য, আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে দিয়ে তার স্বৈরাচারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, তাতে এই মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে মানুষের ত্যাগ, এগুলো অনেক ক্ষেত্রেই হাসাহাসির বিষয়ে পরিণত হয়েছে। আই অ্যাগ্রি। কিন্তু মুক্তিযুদ্ধের আমি বয়ানই বয়ান না, এই মুক্তিযুদ্ধের খেটে খাওয়া মানুষ যারা লড়াই করেছে, যে মানুষগুলো কষ্ট করেছে, যে মানুষগুলো স্বাধীনতা চেয়েছে, স্বাধীনতার জন্য স্যাক্রিফাইস করেছে নানা ফর্মে, তারও বয়ান আছে, এবং এদেশে মুক্তিযুদ্ধ মিথ্যে হয়ে যায় নাই। সুতরাং এটা তাদের পলিটিক্যাল হিসাব নিকাশ যে তারা মনে করছেন যে মানুষ মুক্তিযুদ্ধ ভুলে গেছে। সরি, এটা বলা যাবে না, বলতে দেয়া যাবে না। কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ডেরোগেটরি আচরণ এবং মন্তব্য করে বাংলাদেশে তারা রাজনীতি করবেন, এটা আমরা মেনে নেব কিনা, এইসব প্রশ্ন আসতে হবে, আসতে হবে। এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না। সুতরাং রিকনসিলিয়েশন তো বহু দূরের কথা, আমরা তাদের অ্যাটিটিউডে মনে করি, তাদের অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তারা 24-এ কিছু রোল প্লে করেছেন, তারা শেখ হাসিনাকে দিয়ে টর্চার্ড হয়েছেন, তাদের অধিকারের পক্ষে আমি অসংখ্যবার কথা বলেছি, তাদের রাজনৈতিক অধিকারের পক্ষে। কিন্তু মুক্তিযুদ্ধ